আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির প্রতিনিধি দল। এবং বৈঠক শেষে যেমনটি আসলে বিএনপির তরফ থেকে জানানো হলো যে বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, তবে ডিসেম্বরে নির্বাচন এবং 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিএনপি অনড় অবস্থানে রয়েছে এখনো। কি মনে করেন এই বৈঠকের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে যে আমরা সংকটগুলো দেখছি তার একটা সমাধানের পথ তৈরি করতে পারবো কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক ডক্টর সিদ্দিকুর রহমানকে শুভেচ্ছা। আসলে সংকটটা কেন সৃষ্টি হলো? এই সংকটটা সৃষ্টির কথা ছিল না, তার কারণ সারা আন্দোলনকারী সমস্ত গোষ্ঠীগুলি তাদেরকে সমর্থন দিয়ে এই মাত্র 9-10 মাস আগে দেশ পরিচালনার দায়িত্ব দিল। 9-10 মাসে কি হলো? যে প্রধান উপদেষ্টাকে অভিমান করতে হবে, বলতে হবে আমি চলে যাব, আমি থাকবো না, আমি পদ কেন? এ কি ছেলে খেলা? মামার বাড়িতে গিয়েছি, মামি ভালো মতো মাছের টুকরাটা ভালো দেয় নাই, পেটি দেয় নাই, ইলিশের ডিম ছিল না, তার মধ্যে আমি চলে যাচ্ছি নানার বাড়ি থেকে রাগ করি বাপের বাড়ি। তাই একটা দেশে একটা মহা সংকটকালীন সময় পার করার পর তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন উনি যদি উনার পছন্দের লোকজনকে ওনার উপদেষ্টা পরিষদে যদি উনি বসান, তারা তো অযোগ্য হয়, তাদের দায়ী কি আমরা? দেশের মানুষ দায়ী? তার এই উপদেষ্টা পরিষদ অনেক বিদেশি আছে, যাদের এই দেশের সাথে কোনো সম্পর্ক ছিল না, তাদেরকে নিয়ে এসে উনি বসিয়েছেন, যা ইচ্ছা তাই উনি করেছেন। তারপরেও তো রাজনৈতিক দলগুলি আমরা অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছি। এই সংকটটা সৃষ্টি তার সৃষ্টি, শুরু থেকে উনি সৃষ্টি করেছেন। সেই সমর্থনে আসলে ভাটা কেন পড়বে? ভাটা পড়েনি তো এখন পর্যন্ত। আমরা ভাটা এখন পর্যন্ত আমরা তো বলি, এখন পর্যন্ত বলি যে প্রধান উপদেষ্টা থেকে এই সরকারের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে, যেটা আমাদের মাঝে যে গুঞ্জন আমরা শুনেছি জনাব হাবিবুর রহমান হাবিব, যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব হয়েছে, সরকার সৃষ্টি করেছে। আমাদের সাথে তো আমরা তো সরকারের সাথে সৃষ্টি করি, সরকার নিজেই করেছে। সরকার একটা পক্ষটা আনতে যাচ্ছে। যেমন প্রধান উপদেষ্টা আজকে যে কাজটা করেছেন, বা গতকাল থেকে যে গুঞ্জনটা, যে আমাদের যে লজ্জার ব্যাপার একটা, কি হচ্ছে আজকে, কি হচ্ছে নাকি? এটা কি বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য কি আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম? বাংলাদেশ শাহবাগ মার্চ ফর ইউনুস, আজীবন ক্ষমতা থাকতে হবে, 5 বছরের জন্য তাকে ক্ষমতা দিতে হবে। এই যে রাজনৈতিক দলগুলির উপরে কোনো নিয়ম কানুন কিচ্ছু নাই, এটা কি মগের মুল্লুক? মগের মুল্লুক এটা একটা দেশ? যে এইসব কেন হচ্ছে উনি বলতে পারেন না যে আমার জন্য এগুলো করবে না? উনি ছাত্রদেরকে দিয়ে দল গঠন করালেন, সেই ছাত্র দল বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোর্টের বিরুদ্ধে অবস্থান নেয়। এটা কি পৃথিবীতে কোনো দেখেছেন এইরকম বৈষম্য, এইরকম অবস্থা? পৃথিবীতে অনেক দেশে আন্দোলন হয়েছে, আমরাও এই দেশে 90 সালে আন্দোলন করেছিলাম। সে আন্দোলন করার মধ্যে পরে আমরা উপদেষ্টা হতে যায়নি, ওদের বানাতেও যায়নি। এই 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 প্রধান উপদেষ্টা এই ছেলেদেরকে নষ্ট করলো। এদের একটা ভবিষ্যৎ ছিল, আজকে এরা কোথায় যাবে, দাঁড়াবে কোথায়? একটা রাজনৈতিক দল করা এত সহজ? একটা রাজনৈতিক দল করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে। এই টাকাটা যখনই রাজনৈতিক দল গঠন করছে, টাকাটা কারা দেবে? তারা কালো টাকার মালিক, তারা দিবে। ওই সিদ্দিকুর রহমানের মতো লোকজন ওই বেতনের টাকা তাদের দিবে না, তারা নষ্ট হয়ে যাবে না? ইতিমধ্যে আপনার স্থানীয় সরকার দায়িত্বে যিনি আছেন তার পিএসকে বিদেশ দেওয়া নিষিদ্ধ, এর বন্ধ করে দিয়েছে। কেন? দুর্নীতির কারণে। কয়দিনের সৃষ্টি। এবং এই ঘটনার জন্য টোটালি প্রধান উপদেষ্টার দায়ী। উনি প্রথমে বললেন ছাত্রদের দ্বারা আমরা অ্যাপয়েন্টেড। আরে আন্দোলন করলাম, সব মানুষ আন্দোলন, সবাই মিলে আন্দোলন, ছাত্র উনিকে অ্যাপয়েন্ট করি, ভালো কথা। আবার বিদেশে গিয়ে বললেন এই যে মাস্টার মাইন্ড 2 জন, সমস্ত রাজনৈতিক নেতাদের বুকের উপর পদাঘাত করলেন উনি। আন্দোলন সংগ্রাম জীবন দান সব বৃথা করে দিলেন। আবার প্যারিসে গিয়ে বললেন এই ছাত্রদের দল করতো না, এরা দেশ জাতিকে গাইড করতে পারতো, এরা একটা ওই হিসাব করে যেমন সোজা হয়ে মানুষকে চলার জন্য তারা একটা অবস্থান নিয়ে থাকতে পারতো একটা পর্যায় পর্যন্ত। এদেরকে দেবেন তো দল করো। ওরা বলেছে আমরা দল করবো, আমরা একটা দল করি, আমরা কীভাবে চালাবো, কীভাবে করবো? না, তোমাদের মানুষ চেনে। এই করে এই ছেলেদেরকে দিয়ে ওরা একবার এক কথা বলতেছে, আরেকবার এক কথা, একবার বিএনপির সাথে লাগতেছে, আবার এমন কথা বলতেছে। একবার বলছে নির্বাচন হবে না, একবার বলছে স্থানীয় আগে হতে হবে, আবার বলছে কি গণপরিষদ নির্বাচন আগে হতে হবে, আবার বলছে নির্বাচন কথা মুখে আনা যাবে না, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। সেনাবাহিনী সম্বন্ধে কথা বলে যাচ্ছে। হ্যাঁ,
কোন জায়গায় গেলাম আমরা? একজন এখন এই বিদেশে কিছু আছে এদের উস্কানিতে সেনাবাহিনী প্রধানকে বলে হারাম দাদা, রাষ্ট্রপতিকে বলে শোরের বাচ্চা, কুত্তার বাচ্চা। এটা কি কি এটা? এই বাংলাদেশ আজকে শাহবাগে যা হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, এর কথা হলো একটা? যে কোনো লোক যায়, যে কোনো বলছে 100 বছর থাকে না। আবার আজকে এক বেহুদা সে আবার বলছে নির্বাচন ঠেকাতে প্রথম শহীদ হবো আমি। আরে নির্বাচন ঠেকানোর জন্য প্রথম শহীদ হবো আমি? এই সমস্ত কোথার থেকে আসতেছে এগুলি? এগুলো হয় কোনোদিন? পৃথিবীর কোন দেশে আমরা আছে? ষড়যন্ত্র হিসেবে দেখছেন? ষড়যন্ত্র না, এইগুলো তো টোটালি উনি সৃষ্টি করছেন। তো উনি কেন ঘোষণা দিলেন? উনি এই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে পারতেন। কথা বলে তারপর তারা, হ্যাঁ আমি দেশ চালাতে পারতেছি না, আমি আমার মতো করে করতে পারছি না, আমি বিরক্ত হচ্ছি, রাজনৈতিক দল সমাধান দিতেন। ওপেন বলার কি দরকার, আমি থাকবো না, থাকতে পারবো না, একে ছেলে খেলা। আজকে যে সংকট আজকে বসেছে, পরিষ্কার বক্তব্য, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ আমরা চাই না। তবে যে 3 জন উপদেষ্টা বিতর্কিত, তাদের পদত্যাগ অবশ্যই আমরা চাই। তারা যেমন চেয়েছে, আসিফ নজরুলের পদত্যাগ চেয়েছে, হ্যাঁ আসিফ নজরুল বিতর্কিত। অর্থ পরিকল্পনা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে এনসিপি। অর্থ উপদেষ্টা ভদ্রলোক, একটা ভদ্রলোক মানুষ। শিক্ষা উপদেষ্টা একটা ভদ্রলোক মানুষ। আসিফ নজরুল নিয়ে অনেক কথা হতে পারে, কিন্তু ভুলে গেছে যখন হারুন ধরে নিয়ে আসলে ডিবি অফিসে, তারা যখন 6 জন মুসলেকা দিল, ভয়ে হোক, আত্মসম্মান করে হোক, জীবনের বিনিময় হোক, ভয়ের কারণে হোক, বলে আমরা আন্দোলন করবো না, সরকার পতনের সাথে আমরা নাই, এই সমস্ত ভাঙচুর অগ্নিসংযোগের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যারা করছে তাই তাদের। সেদিন আমাদের ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনের উকিলের না বেরোতো, আর এই আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় না বেরোতো, অনেকেই বেরোতো। আসিফ নজরুল, সিদ্দিকুর রহমানের সাথে আসিফ নজরুল ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না নামতো, এই 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা না নামতো, আর আমাদের মাহবুদ্দিন খোকন আইনজীবীরা না নামতো, আন্দোলন তো আবার ঘরে ঢুকে গেছিল।